দেখো দেখো, ওই গরিব ছোটলোক বুড়িটা আবার এসেছে আমাদের হাটে জিনিসপত্র বিক্রি করতে। আজকে কি বিক্রি করছে? দেখে মনে হচ্ছে কটা সস্তা লাউ নিয়ে এসেছে বিক্রি করার জন্য। এই বুড়ির বাচ্চা, বলি এটা বড় লোকেদের হাট। এখানে তোমার মতো গরিব ছেঁড়া জামা পরা মানে ছেঁড়া কাপড় পরা মানুষদের মানায় না। এক্ষুনি বেরিয়ে যাও ভালোই ভালো এই হাট থেকে। তার কারণ হচ্ছে তোমার জামা কাপড় দেখে কয়েকটা ভালো মানুষ এই হাটে আর আসবে না। তোমার মতো নোংরা মানুষজন এখানে আসে না। তোমার মতো নোংরা মানুষদের এখানে ঘুরতে গেলে ভালো লোকেরা তোমাদের গায়ে গন্ধে পালিয়ে যাবে। ভাও এখান থেকে, ভাও। সেটাই বিক্রিদের জায়গায়, ওখানে গিয়ে বিক্রি করো না, কাজে দেবে। তোরা আমাকে এরকম ভাবে অপমান করছিস কেন? আর এই হাট কি কারোর একার নাকি? এখানে সবাই বিক্রি করতে পারে। না, সবাই বিক্রি করতে পারে না। যদি এখানে বিক্রি করতে হয় তাহলে আমাদের মতো পরিষ্কার লোক হতে হবে, আর হতে হবে বড় লোক। এরকম চারটে লাউ নিয়ে আর সস্তা ছেঁড়া কাপড় জামা পরে ভিখিরির জায়গায় গিয়ে ভিক্ষা চাইলে পাবে। এখানে এসো, এসব মন নরম হবে না, বুঝলা? ঠিক আছে বাবা, আমার জন্য তোমরা অনেক চিন্তা করেছো, আর চিন্তা করতে হবে না। এই চিন্তা করার একটাই ফল, সেটা বেরিয়ে যাবে এখান থেকে, না হলে কিন্তু ভালো হবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমাকে আর এই বুড়ো বয়সে তোমরা অপমান করো না, বড্ড কষ্ট হয়। কি হয়েছে রতন, তুমি কিছু বলবে? বলতে তো চাই অনেক কথাই, কিন্তু শুনছে আর কে? মাথা গরম মনে হচ্ছে। তা কি হয়েছে কি? আমরা এত কষ্ট করে একটা বড় লোকের বাজার তৈরি করেছি, যেখানে বড় বড় মানুষেরা আসে কেনাকাটা করে, সেখানে ছোট লোক জাতেরা এসে ভিড় জমালে কিরকম লাগে? কেন, কি হয়েছে? কে এসেছে সেখানে? ওই বুড়ি, নোংরা ছোট লোক ভিখিরি বুড়ি। ওখানে এসে নিজে কয়েকটা সবজি নিয়ে ভেবেছে বিক্রি করে বড় লোক হয়ে যাবে। আর সে তো ওখানে যাওয়ার নিয়ম নেই। তাহলে তোমরা তাড়িয়ে দিতে পারতে। অনেক কথাই বলেছিলাম তাকে, কিন্তু তার বদলে যে নানান রকম নাটক শুরু করেছিল। আমি এর একটা বিহিত চাই, না হলে আমি কোনো রকমভাবে মেনে নিতে পারবো না। কি চাও তুমি? আমি এর একটা শেষ দেখতে চাই। আমি দেখতে চাই যে ওই বুড়ি যেন কোনো দিন আর ওই বাজারে না যায়। তার জন্য ওকে যেরকম শাস্তি দেওয়া উচিত সেটা দিতে হবে। এতই যখন মাথা গরম করে ফেলেছো, তখন ঠিক আছে, দেখি কি করা যায়। কেন? আরে আমরা তো ফকটিয়ায় বাজার চালাচ্ছি না, রীতিমতো টাকা পয়সা দিয়ে বাজার চালাচ্ছি। তো সেই টাকার লাভ এখানেও আসে। সুতরাং যদি কোনো উল্টোপাল্টা লোক ওখানে ঢুকে আমাদের ব্যবসার কাজে বাধা দেয়, তাহলে সেটা দেখবার দায়িত্ব নিতে হবে তো। বললাম তো, তুমি অত চিন্তা করো না, যেটা ভালো বুঝবে সেটাই আমি করব। যাও। ভালোটা একটু তাড়াতাড়ি বুঝলেই ভালো হয়। না না, ভাবনা চিন্তা করে তো কিছু করতে পারবো না। তাই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে খুব তাড়াতাড়ি ওর ব্যবস্থা করবার চেষ্টা করছি। ঠিক আছে, সেটা হলেই ভালো। তুমি আজ গিয়েছিলে গোপালদের বাড়িতে? জানিয়েছো ওকে? গিয়ে বেশ করে কথা শুনিয়ে দিয়েছি আমি। কি বললো শুনে? বলল যে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিচ্ছে। ওর মতো লোককে আমার জানা রয়েছে, ও দুদলেই আছে, যেদিক থেকে যখন বেশি লাভ সেদিকে ঝুলে পড়ে। তাহলে তোমার কি মনে হচ্ছে বুড়ির কোনো ব্যবস্থা করতে পারবে না? চাইলে তবে তো করবে, চাওয়াটা তো তার জন্য দরকার। সেটা অবশ্য তুমি ঠিক বলেছ। তাহলে কি আমাদের কিছু করা উচিত? আমার তো সেটাই মনে হচ্ছে, ওর ভরসা না থেকে আমাদের কিছু একটা করতে হবে। কি করা যায় বলো তো? যে পায়ে ও হেঁটে আমাদের বাজারে পা রাখার সিদ্ধান্ত নেয়, সাহস দেখায়, একদিন মেরে ওর পা দুটোকে ভেঙে দাও, তারপরে আর সাহস দেখাবে না। একদম ঠিক কথা বলেছ তুমি। ওর পা যদি খুলে আমি ওর হাতে না ধরিয়ে দিতে পেরেছি না, তবে আমার নাম রতন নয়। ওই শয়তান বুড়ির সাথে এটাই করা দরকার, না হলে ওকে শাস্তি দেওয়া যাবে না। আর ওকে শায়েস্তা করাটা খুব জরুরি। তার কারণ হচ্ছে যে ও যদি গিয়ে একা ওখানে সস্তা সবজি বিক্রি করতে শুরু করে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে একবার ভেবেছো?
কেউ তখন আর আমাদের থেকে জিনিসপত্র না কিনে ওই বুড়ির থেকেই কিনবে। আর সেটা খুব বাজে ব্যাপার হবে। আমাদের এতদিনের তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন সব জলের তলায় তলিয়ে যাবে। আর সেটা কিছুতেই হতে দেওয়া যায় না। সুতরাং ব্যবস্থা নাও তাড়াতাড়ি। কি হয়েছে বাবা, তুই সকালবেলা আমার বাড়িতে এসেছিস কেন? তোমার কাছে বসে আমি গল্প করতে আসিনি, আমি তোমাকে একটা পরিষ্কার করে কথা বুঝিয়ে দিতে এসেছি। দেখ বাবা, তুই বলে যাওয়ার পর আমি তো আর বাজারে যাইনি, তবে যাব। আমাকে একটু জায়গা করে দে না রে। এই বুড়ি, এই বেশি সাহস দেখাবে না, ঠিক আছে? বেশি সাহস দেখালো না দুটো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো, ঠিক আছে? এই অসহায় বুড়িমাটাকে দেখে তোদের একটুও মায়া হয় না রে? দেখ, আমি তো কিছু খেতেও পাই না, তোরা কত ভালো ভালো খাবার খেয়ে বেঁচে আছিস। সেখান থেকে আমি যদি দুটো সবজি বিক্রি করে একটু পয়সা পাই, তাহলে তাদের এত হিংসে তোদের কেন রে? নিজের মতো যেখানে খুশি বিক্রি করো, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তোমরা আমাদের হাটে ঢুকবে কেন? বাইরে বিক্রি করলে কেউ দাম দিয়ে কিনতে চায় না, উল্টে লোকসান হয়ে যায়। তোমাদের লাভ লোকসানের গল্প শুনতে আমি আসিনি, যেটা বলতে এসেছি সেটা বোঝবার চেষ্টা করো। তুমি এই গ্রামে আর থাকবে না, সেটাই ভালো হবে, ঠিক আছে? তোরা আমাকে তাড়িয়ে দিতে চাস বল? দিতে চাইতাম না যদি না তুমি আমার লাভের পথে বাধা হয়ে দাঁড়াতে। তুমি ওখানে সস্তা সবজি বিক্রি করলে আমাদের থেকে কেউ সবজি কিনবে না, তখন আমাদের লাভ হবে না। কিন্তু জিনিসের যেটা দাম, সেটাই তো আমি নেওয়ার চেষ্টা করি সৎভাবে। তোমার সতের মাথায় লাথি মারি, ধ্যাৎ। ওরকম সৎ দেখাতে হবে না, ঠিক আছে? তাহলে আমায় কি করতে হবে একটু বলে দে। ভিক্ষা করে খাবে, তবু আমাদের বাজারের দিকে যাবে না, তাহলে কিন্তু মেরে রেখে দেব, কথাটা বলে গেলাম আমি, ঠিক আছে? বুড়িমা, কোথায় গেলে গো? এই বেঁচে আছি বাবা, কোনো রকমে না খেয়ে। আমি যে তোমাকে এত বড় একটা ভালো বুদ্ধি দিলাম যে আমার থেকে সবজি নিয়ে গিয়ে ওই ওই দামি হাটে বিক্রি করো, তুমি যদি না যাও তাহলে আর তোমাকে কে খেতে দেবে বলো? তোকে কে বললো আমি যেতে চাই না? আমি তো নিজে থেকেই যেতে চাই, কিন্তু রতন নিজে শাসিয়ে গেছে যে আমি যদি সেখানে যাই, তাহলে ও আমার পা দুটো ভেঙে আমার হাতে ধরিয়ে দেবে। এত বড় সাহস রতন কাকার! সাহসের আর কি দেখেছিস বাবা? সেদিন আমাকে দূর দূর করে হাট থেকে তাড়িয়ে দিয়েছে, আর বলে দিয়েছে যে বেশি বাড়াবাড়ি করলে আমাকে খুন করবে। তুমি একদম চিন্তা করো না, আমি গোপাল বাবুর কাছে গিয়ে এ বিষয়ে নালিশ করব। তাতে লাভ কিছু হবে বলে তো আমার মনে হয় না। শুধু শুধু আমার জন্য ভেবে কি করবি বল? তুই যদি এই বিষয়ের মধ্যে জড়িয়ে পড়িস, তাহলে তো আরো চারটে শত্রু তৈরি হবে। সেটা আমি কখনোই চাই না। দেখো, আমাকে নিয়ে এত ভাবতে এসো না। তার কারণ হচ্ছে আমি তোমাকে নিজের মায়ের মতো মনে করি, আর নিজের মায়ের সেবা করবার জন্য এই দুনিয়ায় সবার সাথে লড়তে আমি রাজি। তুই ছিলিস বলেই আজ আমি বেঁচে গেলাম রে বাবা, না হলে এদের মতো শয়তানেরা কাউকে বাঁচতে দেয় না। তুমি একদম চিন্তা করো না, যেটা দেখবার আমি দেখে নেব। তুমি শুধু নিজেকে প্রস্তুত রেখো আবার গিয়ে বাজারে দোকান দেওয়ার, ঠিক আছে? কি হয়েছে পলাশ, তুমি কি কিছু বলতে চাও আমাকে? অনেক কথাই তো বলতে চাই, কিন্তু কিভাবে শুরু করব সেটাই ভাবছি। এত ভাববার কি আছে, যেটা বলতে চাও বলে ফেলো। ভাবছি যে সবার থেকে টাকা নিয়ে আপনি নিজে ধনী হয়ে বসে আছেন, কিন্তু তাদের ভালো থাকা, খারাপ থাকা, সুখে থাকা, দুঃখে থাকা, এগুলো নিয়ে কি বিন্দুমাত্র মাথা ব্যথা আছে আপনার? কেন, কি হয়েছে? আমাকে এই কথাগুলো বলবার অর্থ কি পলাশ? গ্রামে একটা অসহায় বুড়িমা থাকে, তাকে দিনের পর দিন অপমান করছে রতন, দিনের পর দিন অত্যাচার করছে, আর সেটা সবকিছু জেনেও কিভাবে না জানবার ভান করে বসে আছেন আপনি? বুড়িমার উপরে অত্যাচার করছে রতন? অবশ্যই করছে।
ওই হাটের মধ্যে যদি বুড়িমা সামান্য এক কোণে একটু নিজের সবজি বিক্রি করে পেট চালায়, তাহলে কোন মহাভারতটা অশুদ্ধ হয় শুনি? কথাটা আমার কানেও এসেছে, তবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি কি সিদ্ধান্ত নেব। পরিষ্কার বলছি আমি, দেখুন, যে কথায় আছে না, তেলা মাথায় তেল দেওয়া, ওই রতন যেহেতু বড় লোকের হাটে ব্যবসা করে আপনাকে বেশি টাকা দেয়, হয়তো তার জন্য আপনি বুড়িমার উপর হওয়া অত্যাচারকে অগ্রাহ্য করে দিচ্ছেন, কিন্তু এটা আপনার সততার জন্য খুব খারাপ হচ্ছে, সেটা জেনে রাখবেন। না পলাশ, তুমি যেটা ভাবছো সেটা নয়। আমি আসলে এখনো কিছু সিদ্ধান্ত নিতে পারিনি। তুমি আমার কাছে আসাতে আমি ঘটনার দুটো দিক থেকে দেখতে পাচ্ছি আর কি। তাহলে কি আমি আশা করতে পারি যে বুড়িমা ওই হাটে গিয়ে ব্যবসা করতে পারবেন? দেখো, সে নিশ্চয়তা তো আমিও দিতে পারি না। তার কারণ আমি যদি আজকে আদেশ দিই আর কালকে ওখানে গিয়ে রতনের মতো লোকেদের হাতে বুড়িমার কিছু হয়, তখন তার দায় এসে পড়বে আমার উপর। আপনি এত ক্ষমতাবান লোক হয়ে সামান্য একজন রতনকে আটকাতে পারবেন না? সে ক্ষতি করে দেবে চাইলেই। তাহলে কিসের এত বড় লোক হলেন আপনি? হ্যাঁ, ঠিক আছে, তুমি উত্তেজিত হয়েও না। তুমি নিজের কাজে যাও, আমি ভেবে চিন্তে কিছু একটা সিদ্ধান্ত নেব। যা সত্যি সেটাই জানিয়ে গেলাম। এবার সিদ্ধান্ত যদি ভালো হয় তাহলে আপনার ভালো হবে, যদি খারাপ হয় তাহলে সেটা আপনার জন্য খুব খারাপ হবে, আমিও বলে গেলাম। গোপালদা, আপনার সাথে একটু কথা ছিল আমার। হ্যাঁ বলো নীলিমা, কি বলবে? দেখুন, আপনার 2-3টে গরিব প্রজা যদি এদিক ওদিক হয়ে যায় তাতে কিছু এসে যায় না, কিন্তু আমাদের মতো একটা পয়সা দেওয়া মানুষের যদি ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু সেটা আপনার ব্যবসার জন্য ভয়ানক ক্ষতি হবে, মনে রাখবেন। কিন্তু তোমাদের কেন ক্ষতি হবে? তোমাদের কি কিছু সমস্যা হচ্ছে? সমস্যা তো অনেক হচ্ছে, আর সব সমস্যার মূল ওই বুড়ি। এর আগে রতন আপনাকে 1000বার বললেও আপনার কানে কথা যায়নি, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। আরে তোমরা একটা কথা বোঝবার চেষ্টা করো, সবাইকে নিয়ে আমাকে চলতে হয়। আমার কাছে পলাশ এসে তোমাদের নামে নালিশ করে গেছে। ওই হয়েছে আরেক ছেলে, 2 দিনের ছেলে এত সাহস কি করে হয় কে জানে। কি আর করব বলো, কিন্তু আমি কি করতে পারি তোমাদের জন্য? তুমি বলো তো আমাকে। যে করেই হোক বুড়িকে খতম করে দিতে হবে, এটা শেষ সুযোগ দেওয়া হয়েছিল, আর নয়। ওকে অনেক শাসিয়ে ভয় দেখিয়ে ফল পাওয়া গেছে, কিন্তু ও যখন শোধরাচ্ছে না তখন ওকে শেষ করতেই হবে আপনাকে। আমিও তো সেটাই ভেবে রেখেছি, যেন গোদের উপর বিষ ফোঁড়ার মতো ব্যাপারটা হয়ে গেছে। তাই আমি চাইছি ওকে একেবারে গোড়া থেকে খতম করে দিতে, যা দেখলে সন্দেহ হবে না যে কাজটা আমাদের করা। কিন্তু এই কথাটা আমিও বলার চেষ্টা করেছি, কাজটা ঠিক এভাবেই করতে হবে, আর কাজটা দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমি বলে দেব, রতন সব কাজ করবে, আমি তো নিজে আর এসব করতে পারবো না। তাহলে কথা রইল কিন্তু। অবশ্যই কথা রইল। আমি নিজেও এই সমস্ত বিষয় নিয়ে ভয়ানক দুশ্চিন্তার মধ্যে আছি। ঠিক আছে, আপনি যে ভরসা দিয়েছেন তাতেই আমাদের সন্তুষ্টি। এবার যাই হোক, তাড়াতাড়ি কাজটা করুন। তোমাদেরকে একদম চিন্তা করতে হবে না। ডান হাতে এমন কাজ করব বাঁ হাতও টের পাবে না, আর বাঁ হাতে যেটা করবে সেটা ডান হাত জানতে পারবে না। ঠিক আছে, অত ভাবনা করার কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। একই নীলিমা, তুমি রাস্তার মধ্যে পড়ে আছো কেন? আমার প্রচন্ড কষ্ট হচ্ছে বুড়িমা, আমার শরীরটা কিরকম করছে, আমি আর বাড়ি যেতে পারছি না, মনে হচ্ছে মরে যাব। আরে কি পাগলের মতো কথা বলছো তুমি? পাগলের মতো কথা বলছি না বুড়িমা, আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি, সেজন্যই হয়তো হঠাৎ করে আমার এরকম শরীর খারাপ হয়ে পড়েছে। ভগবান আমাকে সেজন্যই শাস্তি দিচ্ছেন। তুমি এরকম উল্টো পাল্টা কথা বলো না, তোমার কতই বা বয়স হয়েছে, তুমি মরে যাওয়ার কথা বলছো? চলো আমার সাথে চলো। কোথায় যাবো আমি? আমার বাড়িতে, সেখানে আমি তোমার চিকিৎসা করব, সেবা করে তোমাকে সুস্থ করে তুলবো। আমি যে আপনাকে বাজারে এত অপমান করেছি, তারপরেও আপনি আমাকে নিজের বাড়িতে নিয়ে যাবেন, সেবা করবেন? দেখো মা, মানুষ তো অনেক রকমেরই ভুল করে, কিন্তু তাকে ক্ষমা করে দেওয়াই হচ্ছে আসল কথা।
কিন্তু এই সত্যিটা আজকাল কেউ উপলব্ধি করতে পারে না। কে কি করতে পারে সে আমার জানার দরকার নেই। আমি কিছু নিয়ম মেনে চলি, আর সেই নিয়ম বলে যে অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়ানো দরকার। কিন্তু আপনি যখন অসহায় হয়েছিলেন, আমরা তো আপনার পাশে দাঁড়াইনি। তাতে কিছু আসে যায় না মা। তুমি চলো আমার সাথে, উঠে এসো আমার হাত ধরে। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কোথায় নীলিমা তুমি? আমি শুনলাম যে বুড়িমা তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছেন, তাই আমি এখানে দৌড়ে এলাম। আমি জানি না গো, হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেল গোপাল বাবুর বাড়ি থেকে আসার সময়, আর তারপরেই ম্যাজিকের মতো বুড়িমা হাজির হয়ে আমাকে নিয়ে এলেন নিজের বাড়িতে। তুমি গোপালদের বাড়িতে গেছিলে? আর যদি ওদের বাড়িতে গিয়ে বুড়িমার নামে নালিশ না করতাম, তাহলে বুঝতে পারতাম না যে আমরা কোন পাপের পথে চলেছিলাম। বুড়িমাকে বাজারে গিয়ে বসতে না দিয়ে আমরা যে কত বড় পাপ করেছি, সেটা যখন বুঝতে পারলাম, তখন আমার শরীরটা হঠাৎ খারাপ হয়ে পড়ল। বুড়িমা, আমি তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে চাই, তুমি ওকে ক্ষমা করে দাও বুড়িমা। আমি তো মনে কোনো রকম অভিযোগ অভিমান রাখিনি বাবা তোর বিরুদ্ধে। সেটা মানুষ হিসেবে তুমি অনেক বড়, সেই জন্য তুমি রাখোনি গো। কিন্তু আমাদের ভুল তুমি ক্ষমা করে দাও। আসলে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছিলাম আমরা। টাকা পয়সা আমাদের অন্ধকার করে দিয়েছিল গো। সেজন্য আমি মানুষকে মানুষ বলে জ্ঞান করিনি। ঠিক আছে, এখন যখন বুঝতে পেরেছিস, তুই এবার থেকে মানুষকে মানুষ বলে জ্ঞান করবি। আমি অহংকারের বশে তোমার মতো গরিব মানুষকে যে দুবেলা দুমুঠো খেতে পায় না, তাকে বাজার থেকে তাড়িয়ে দিয়েছি। আর তুমি সেই আমার বউকে রাস্তা থেকে তুলে প্রাণে বাঁচিয়ে প্রমাণ করে দিলে যে পেটে না খেয়েও মনে অনেক বড় মানুষ হয়ে বাঁচা যায় গো। থাক থাক, তোর আর বড় বড় কথা বলতে হবে না। আমার সাথে যা করেছিস সেটার কারোর সাথে করবি না, বুঝলি? তাহলেই হবে। বুঝেছি গো, সাথে এটাও বুঝেছি যে এর শাস্তি কত ভয়ানক হতে পারে। এবারে আমার পাপের প্রায়শ্চিত্ত করবার সময় আমি সেটাই করব। ভাই, ভাই, তুমি একমাত্র এই গ্রামের মধ্যে একজন আছো যে বুড়িমার সত্যি করে ভালো করতে চাও, তাই তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে তোমার কি কথা থাকতে পারে রতনদা? তুমি তো আর ওই মানুষটার ভালো চাও না। আগে চাইতাম না ভাই, কিন্তু এখন চাই ভাই। কেন, হঠাৎ করে কি হয়েছে? আমার বউ গোপালের বাড়িতে বুড়িমার নামে চুগলি করে আসবার পর হঠাৎ করে রাস্তায় শরীর খারাপ হয়ে যায় এবং বুড়িমা তাকে তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে প্রাণ বাঁচিয়েছে। এই ঘটনা আমার চোখ খুলে দিয়েছে যে মানুষ কত মহান হতে পারে। তাহলে বুঝেছো তো আমি কেন বুড়িমার এত সম্মান করি। আর সাথে এটাও বুঝেছি গোপাল একটা হাড় বজ্জাত লোক, ওকে শাস্তি দেওয়াটা দরকার। সেটা তো আমি অনেক দিন ধরেই ভেবে রেখেছি। কি করতে চাও তুমি? আমি আর তুই গিয়ে ওকে সাবধান করে আসব। যদি সাবধান হয় তো ভালো, না হলে তারপরে ভেবে চিন্তে ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, আজকে বিকেলেই চলো, দেখা যাবে ওর একদিন কি আমার একদিন। আসলে ওই শয়তানটা মুখে কিছু বলে না, কিন্তু পেছনে কাঠি করে, আর ওর কাঠি করা আমি বার করে দেব। চল। গোপালদা, আজকে তোমাকে একটা ব্যাপারে সাবধান করতে এলাম। আমাকে সাবধান করতে আসিস? এত বড় সাহস? হ্যাঁ, এই সাহসটা আমি দিয়েছি। কেন কেন দিয়েছিস সাহস শুনি? তার কারণ আমি বুঝে গিয়েছি যে বুড়িমা একজন ভালো মানুষ, তাই ওর বিরুদ্ধে আমরা চুগলি করে ভুল করেছি। সেজন্য আমি তো ভালো ছিলাম আর রতনদা নিজে ভালো হয়ে গেছে, তাই বুড়িমার বিরুদ্ধে আর কোনো কিছু যদি হয় তাহলে কিন্তু চুপ করে বসে থাকবো না। তার জন্য তোরা বাড়ি বয়ে আমাকে শাসাতে এসেছিস? এই অনুরোধ করতে এসেছিলাম, এবার সেটাকে তুমি যেরকম ভাবে নেবে। ঠিক আছে, তোরা যা, আমি দেখে নেবো। এতদিন ধরে যে জিনিসটা আমি ভেবে রেখেছি সেটাই করব।
ওই বুড়িমার চরম ক্ষতি করব, তার সাথে নীলিমা যখন ওর ঘরে আছে, এক ঢিলে দুই পাখি মারবো। আমাকে অপমান করবার ফল আমি বোঝাবো। ও বুড়িমা, দেখো চারিদিকে আগুন লেগে গেছে মনে হচ্ছে। ওরে হ্যাঁ রে, সর্বনাশ হয়ে গেছে আমাদের। চল চল বাড়ি থেকে বেরো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। কিন্তু তুই এই অসুস্থ শরীর নিয়ে বেরোবি কি করে? তোমার সেবা যত্নে আমি সুস্থ হয়ে উঠেছি, তুমি একদম চিন্তা করো না। চল চল পালা, বাঁচাও, আমাদের সব কিছু পুরে শেষ হয়ে গেল। কে কোথায় আছো তোমরা দেখে যাও। আমাদের ঘরে কেউ আগুন লাগানোর চেষ্টা করেছে, তোমরা দয়া করে এসো, আমাদের বাঁচাও। ওই দেখ, ওখানে একটা লোক দৌড়োদৌড়ি করছে। আরে ওটাকে, ওর গায়ে আগুন লেগে গেছে মনে হচ্ছে। ওরে কে কোথায় আছিস এসে দেখে যা, এক কাণ্ড হয়ে গেছে এখানে, বাঁচা। ওগো, কে কোথায় আছো শুনে যাও, বাঁচাও বাঁচাও আমাদের। তোমাদের একদম চিন্তা করতে হবে না, আমরা এসে গেছি। হ্যাঁ সত্যি, দেখো ওই মাঠের মধ্যে কে যেন একটা লোক গায়ে আগুন লাগিয়ে দৌড়াদৌড়ি করছে। এই নে, এই বালতিতে জল আছে, মার লোকটাকে। ওরে বাবা, এ তো দেখছি গোপাল। বাবা গো, মরে যাচ্ছি। তোমাদের কথা শুনে যদি আমি বুড়িমার পেছনে লাগা বন্ধ করে দিতাম, তাহলে আমার এই অবস্থা হতো না। ওরে বাবা, তুই আগুনে পুড়ে গেছিস কেন? আরে গোপাল বাবু যে আগুনে ঝলসে গেছে পুরো। তোমাদের কথা না শুনে আমি বুড়িমার ক্ষতি করতে এসেছিলাম। ঘরে আগুন লাগাতে গিয়ে বেশিরভাগ আগুন নিজের গায়ে লাগিয়ে ফেলেছি ভুল করে। তোমরা যদি না আসতে, সঠিক সময় আমার প্রাণটা বাঁচতো না। আমাকে ক্ষমা করে দাও বুড়িমা, আমি আর কখনো এরকম ভুল করব না। আমার কারোর ওপরে কোনো রাগ নেই, আমি তোকে সেবা করে সুস্থ করে তুলবো। আর তারপর থেকে আবার সব সম্পত্তি তোমাদের নামে করে দেব। আমি আর এসবের কিচ্ছুর মধ্যে থাকতে চাই না, আমার যথেষ্ট জ্ঞান হয়েছে।